আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের চিকিৎসায় পরামর্শ দিতে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের 10 চিকিৎসক প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি কি এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছেন কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমরা এখানে অপেক্ষা করছি। আজকে সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ প্রতিনিধি দল আসার কথা রয়েছে 11টার দিকে, তারা এখন পর্যন্ত পৌঁছাননি, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তারা সকালেই কিন্তু বাংলাদেশ বিমানবন্দরে নেমেছেন এবং সেখান থেকেই স্বাস্থ্য অধিদপ্তর হয়ে এখানে তারা আসার কথা রয়েছে। সেখানে তারা বাংলাদেশের চিকিৎসক যারা রয়েছেন, নার্স যারা রয়েছেন তাদেরকে পরামর্শ দেবেন এবং আজকের যেসব রোগী এখন পর্যন্ত এখানে 44 জন চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেককেই তারা অবজারভেশনে রাখবেন এবং চিকিৎসকদেরকে পরামর্শ দিবেন যাতে তারা দ্রুত সুস্থ হতে পারে, এমনটাই কিন্তু প্রত্যাশা তাদের। আমরা এর আগে দেখেছিলাম যে গতকালকে রাত ঠিক 12টা 15 মিনিটে নাফি নামে একজন শিক্ষার্থীর মৃত্যুবরণ করেছেন, যার 95% শরীর কিন্তু পুড়ে গিয়েছিল এবং যার ছবিটি অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বেশি প্রচার হয়েছিল। যে শিক্ষার্থী যে পুরো শরীরে আগুন লেগে যিনি দৌড়াচ্ছিলেন সেই শিক্ষার্থী তিনি কিন্তু মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সকালের আগে আসলে তার মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 11 জন মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে যে হিসেব সেই অনুযায়ী 29 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করছে। তবে যদিও ISPR এর যে হিসেব সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে সেই সংখ্যা কিন্তু 32 জনে দাঁড়িয়েছে। তবে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমন্বয় করে আমাদেরকে সন্ধ্যার মধ্যে হয়তো জানাবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে আমরা খবর পাচ্ছি সেই অনুযায়ী 32 জনের মৃত্যু নিশ্চিত করেছেন এবং এখন পর্যন্ত মোট 68 জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বেশিরভাগ এখানেই, এর বাকিটা কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতাল যেটি CMS, এছাড়া উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও কয়েকটি হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে। এই মিলে কিন্তু 68 জন চিকিৎসাধীন রয়েছে। প্রত্যেকের অবস্থা শরীরে বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। তাদের কিন্তু ICU সাপোর্ট এবং ভেন্টিলেশন সাপোর্টও দিতে হচ্ছে। এখন পর্যন্ত এখানে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে সেখানে কিন্তু তাদেরকে 11 জনকে ICUতে রাখা হয়েছে, যার মধ্যে অন্তত 6 জন তারা ভেন্টিলেশনে রাখতে হয়েছে এবং তাদের প্রত্যেকের অবস্থা কিন্তু খুব বেশি জটিল হয়েছে। এই কারণেই কিন্তু বিশেষজ্ঞ দল দেশের বাইরে থেকে আসছেন এবং তারা এখানকার চিকিৎসকদেরকে পরামর্শ দিচ্ছেন এবং তাদেরকে যাতে দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায় এমনটাই কিন্তু তারা চেষ্টা করছেন। এবং আমরা গত পরশুদিন যে ঘটনা দেখেছি এরপরে কিন্তু বিভিন্নভাবে আরও অসংখ্য মানুষ আহত হয়েছিলেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গিয়েছেন এবং যারা সেখানে শিক্ষার্থী ছিল তারাই কিন্তু বেশিরভাগ পুড়ে গেছে এবং 2 জন শিক্ষকের আমরা মৃত্যুর খবর এখন পর্যন্ত জানতে পেরেছি এবং যে বিমানের পাইলট ছিলেন তিনিও কিন্তু মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিশেষজ্ঞ দল নিয়ে আসছে। একই সাথে ভারত এবং চীনের বিশেষজ্ঞ দল তারাও কিন্তু আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সে বিষয়ে রেসপন্স করা হয়নি, ফলে তারা এখন পর্যন্ত আসেনি। তবে তারা যদি প্রয়োজন মনে করে সরকার তাহলে হয়তো নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। বুবলি। হাসান, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে দুর্ঘটনা স্কুলে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, স্কুলে নিখোঁজের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পেয়েছেন কিনা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন। বুবলি, আমি সকাল থেকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে অবস্থান করছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এই জায়গাটিতে ভিড় করেছে উৎসুক জনতা এবং আশপাশে যারা থাকেন বাসিন্দারা তারা এসেছেন। তারা বলছেন যে গত 2 দিন যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার যে ভয়াবহতা, অর্থাৎ যেই ভবনটিতে আসলে বিমানটি আছড়ে পড়েছে সেই ভবনটি দেখার জন্য তারা এই মাইলস্টোন ক্যাম্পাসের যে কলেজ গেট রয়েছে সেখানে এসে আসলে তারা ভিড় করছেন। তবে গতকাল আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের আন্দোলন ছিল, তারা 6 দফা দাবি পেশ করেছিল সরকারের কাছে। তবে তৎক্ষণাৎ সরকারের 2 জন উপদেষ্টা কিন্তু তাদের যে দাবি সেগুলো কিন্তু মেনে নেয়। তো তারপরেও কিন্তু তাদেরকে শিক্ষার্থীরা
আসলে বলছিল যে যতক্ষণ না পর্যন্ত আহত নিহতের সঠিক তথ্য প্রকাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে এই কলেজ ক্যাম্পাস ত্যাগ করতে দেওয়া হবে না, যার প্রেক্ষিতে কিন্তু তারা গতকাল শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তার সাথে ছিলেন প্রেস সচিব, তারা তিনজন কিন্তু 9 ঘন্টারও বেশি সময় এই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তো তারপরও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সহায়তায় কিন্তু তারা এখান থেকে বেরিয়ে গেছেন এবং আজকে বৈঠক হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে কোনো বৈঠক শিক্ষার্থীদের সাথে হয়নি এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম, যেহেতু মাইলস্টোন কলেজ একটি আবাসিক কলেজ, এখানে কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান করেন, তারা কিন্তু এখানে যে হোস্টেলগুলো রয়েছে সেগুলোতে আসলে থেকে পড়াশোনা করেন। তো তাদের উপস্থিতি আমরা কলেজ ক্যাম্পাসের বাইরে বা কলেজ প্রাঙ্গণে এখন পর্যন্ত দেখতে পাইনি। এখন বেলা 11টা বাজছে, কিন্তু এখন আমাদেরকে গত 2 দিন আসলে ভেতরে যাওয়ার যে অনুমতি দেওয়া হয়েছিল সেটি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু আজকে যে দুর্ঘটনা কবলিত যে ভবনটি রয়েছে সেখানে আসলে আমাদেরকে আজকে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না, যার কারণে আসলে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসের বাইরের গেট থেকে আমাদেরকে ঘটনার সর্বশেষ খবরাখবর সেটি সংগ্রহ করতে হচ্ছে। এবং সবাই আসলে যে উৎকণ্ঠা বিষয়টি প্রকাশ করছে যে আহত নিহতর সঠিক তথ্য এবং কেউ নিখোঁজ আছে কিনা, তো আমরাও কিন্তু সেটি জানার চেষ্টা করছি যে এখানে যারা এসেছেন কলেজ ক্যাম্পাসের গেটে তাদের মধ্যে কেউ তাদের স্বজনদের বা তার ছেলে মেয়েকে খুঁজতে এসেছে কিনা সেই তথ্যটি আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। এবং এখানে অনেক আশপাশেরও বিভিন্ন স্কুল কলেজ থেকেও শিক্ষার্থীরা এসেছেন এই মাইলস্টোন ক্যাম্পাসে তারা দেখার জন্য যে আসলে বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে। তো ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, তারাই কিন্তু ওই ভিতরের যে পরিস্থিতি সেটি আসলে নিয়ন্ত্রণ করছেন এবং শিক্ষকরাও ভেতরে অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ একটি 7 সদস্যের কমিটি করেছে, যার প্রধান হচ্ছেন এই কলেজের অধ্যক্ষ, তার নেতৃত্বে 7 সদস্য কমিটি কাজ করবে 3 কার্যদিবসের মধ্যে। যে শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যাদের আসলে শ্রেণী কার্যক্রম চলছিল, তাদের বিষয়ে অনুসন্ধান করে এই 7 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তারা 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে তাদেরকে বলা হয়েছে। তো ভেতরে এইসব কার্যক্রমই চলছে এবং এখন পর্যন্ত এখানে যারা অবস্থান করছেন উৎসুক জনতা, তাদের কাছ থেকে আমরা কিন্তু নিখোঁজ থাকার বা নিখোঁজ হওয়ার কোনো তথ্য আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত আসেনি। তবে আমরা হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই ঘটনায় 32 জনের মরদেহ কিন্তু খবর তারা প্রকাশ করেছে এবং পাশাপাশি 165 জন বিভিন্ন হাসপাতালে ঢাকার বার্ন ইউনিট সহ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, যার মধ্যে 7 জন কিন্তু বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেটি নিশ্চিত করা হবে, প্রয়োজনে যদি বিদেশ থেকে আসলে চিকিৎসক নিয়ে আসতে হয় সেটিও কিন্তু সরকারের পক্ষ থেকে করা হবে, এমনটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। তো আমরা মাইলস্টোন কলেজ গেটে অবস্থান করছি বুবলি, এবং এখান থেকে পরবর্তী বুলেটিনে আবারও সর্বশেষ কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবারও মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে চাঁদপুরে পদযাত্রা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, পদযাত্রা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। পদযাত্রা কিন্তু এখন কিন্তু পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, তারা কিন্তু এখানে আসবেন এবং এখানে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে এখানে উপস্থিত হয়েছে এবং এখানে আসছেন। এখানে যারা জেলা পুলিশ
পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন নিশ্চিন্ত নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছেন। এখানে পুলিশ, র্যাব, বিজিবি কিন্তু তারা এখানে টহল দিচ্ছেন, পাশাপাশি সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে পথসভা শুরু হবে, এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখবেন। তো এই ছিল বুবলি চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। সমস্ত ভাষায় অভাগা মানুষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে চলছে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের গৌর নদীতে এবং আমার পিছনে দেখছেন যে বিএনপির নেতা কর্মীরা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে বলে তারা দাবি করছে, সেই প্রতিবাদে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে দ্রুত উন্নত হয় সেই দাবিতে আজ কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। আপনারা দেখছেন যে নেতা কর্মীরা কিন্তু এরই মধ্যে এই যে গৌরনদীর যে উপজেলা চত্বর এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং কিছুক্ষণ পরই কিন্তু তারা মিছিল বের করবে। আমরা একটু স্থানীয়দের সাথে একটু কথা বলবো, স্থানীয় নেতাকর্মীদের সাথে, এবং একটু জানতে চাইবো যে আসলে এই প্রোগ্রামটা আসলে আজকে কি নিয়ে আপনাদের, যদি একটু বলতেন। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং সারা বাংলাদেশের বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে, দেশের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সকল সংগঠনের উদ্যোগে গৌরনদী আগৈলঝাড়ার যৌথ উদ্যোগে আজকে বিক্ষোভ প্রতিবাদ এবং আমাদের সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আকন কুদ্দুসুর রহমান। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একটু এই সমাবেশ থেকে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা স্পষ্ট সমাবেশ থেকে বার্তাটা দিতে চাচ্ছি, এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া তার ডাকে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, দেশ আমরা স্বাধীনতা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, সেই মানচিত্র নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতিচ্ছবি দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য, স্লোগান হচ্ছে যাতে তারেক রহমান সাহেব দেশে না আসতে পারে এবং আগামী যে নির্বাচন, জননেতা জনাব তারেক রহমান এবং জনাব প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে বিদেশে, একটি খণ্ডকালীন যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের ব্যাপারে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই দাবিটাই মূলত তারেক রহমানের ছিল দীর্ঘ 17টি বছর ভোট এবং ভোটের রাজনীতি, ভোট প্রয়োগের রাজনীতি। সেই নির্বাচন বানচাল করার জন্য কতিপয় সর্বোচ্চ রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, গণবিচ্ছিন্ন রাজনৈতিক দল যে অশালীন দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে, তার বিরুদ্ধে আজকের প্রতিবাদ মিছিল। আজকের এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিলের পরে আমাদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আকন কুদ্দুসুর রহমান। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা যেটা জানিয়েছে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে নিয়ে যে অশালীন মন্তব্য করা হচ্ছে, এগুলো আসলে তারা প্রতিবাদ জানিয়েছে, পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নত হয় সেই দাবিও কিন্তু তারা করেছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। প্রজন্ম ভিত্তিক টেকসই বাঁধ নির্মাণ সহ ৮ দফা দাবিতে ফেনী ট্রাঙ্ক রোড থেকে পানি উন্নয়ন বোর্ড ফেনী অভিমুখে পদযাত্রা করছে ফেনীর সর্বস্তরের জনগণ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। তাদের দাবিগুলো কি আমাদের জানাবেন? ধন্যবাদ। আসলে আমরা এই ফেনী জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেকসই বাঁধ মেরামত। সেই টেকসই বাঁধ মেরামতের ৮ দফা দাবি নিয়ে আজ
সকালে ফেনী শহরের ট্রাং রোড থেকে মহিপাল পানি উন্নয়ন বোর্ড অভিমুখে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। সেই পদযাত্রাটি বেলা 11টায় এই পানি উন্নয়ন বোর্ডের সামনে এসে তারা উপস্থিত হয়েছিল। তারা এখানে দীর্ঘদিন ধরে যে দাবি তারা করে আসছিল যে পানি উন্নয়ন বোর্ড যে সকল নামজারি ঠিকাদার রয়েছে তাদের অপসারণ করতে হবে, এবং কি তাদের যে প্রথম দাবি ছিল, আমরা দেখেছিলাম যে টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, এবং নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাফুর ক্লোজার এবং তৎসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদকরণ, ফেনী শহরে জলবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিতকরণ এবং দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিতকরণ, 2024 সালের ভয়াবহ বন্যায় দূষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সহ যে সকল ক্ষতি হয়েছিল সেই সব ক্ষতিপূরণের নিশ্চিতকরণের লক্ষ্যে কিন্তু তারা এখানে অর্থাৎ এই যে পদযাত্রা কর্মসূচি সেটি তারা করেছিল। তবে আমরা দেখেছিলাম যে এখানকার মানুষের মধ্যে একটা বড় ধরনের যে ক্ষোভ দেখা দিয়েছিল। তারা আসলে এখানে এসে নানান ধরনের স্লোগান দিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন যে তাদের যে নির্দিষ্ট ঠিকাদার দিয়ে দেয় এসব কাজগুলো করায়, সেগুলো টেকসই হয় না, সেগুলো মজবুত হয় না, সেগুলো ঠিকাদারদের অপসারণ সহ বিভিন্ন দাবি কিন্তু তারা তুলে ধরেছে। এছাড়া আমরা দেখেছিলাম যে এখানকার এই পানি উন্নয়ন বোর্ডের ভবনটি নিরাপত্তার জন্য সকাল 10:30 থেকে এখানে ব্যাপক পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে সাজানো হয়েছিল। তবে সব কিছুতে আমরা দেখেছিলাম যে এখানে মোটামুটি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তাদের পদযাত্রা কর্মসূচি স্থগিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ফেনীর পদযাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। উজানের ভারী বর্ষণে বাড়ছে তিস্তায় পানি, বন্যার আশঙ্কায় উৎকণ্ঠায় দিন পার করছে নদী পাড়ের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, এখনো পর্যন্ত কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ বুবলি আপনাকে। আমি সকাল থেকে খোঁজ খবর রাখছিলাম। বন্যার কারণে চাঁপাইনবাবগঞ্জের 3টি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা নদী। এই বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে যে পদ্মা নদী আছে, পদ্মা নদীর আশপাশের এলাকাগুলা কিন্তু প্লাবিত হয়েছে, অনেকের ফসল ডুবে গেছে এবং তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা সকালে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা পয়েন্টে আজকে পানি 20.21 সেন্টিমিটার, অর্থাৎ ডেঞ্জার লেভেল নির্ধারণ করা হয়েছে 22.05 সেন্টিমিটার। এছাড়া মহানন্দা নদীতে ডেঞ্জার লেভেল নির্ধারণ করা হয়েছে 20.55 সেন্টিমিটার এবং আজকে তা প্রবাহিত হচ্ছে 18.22 সেন্টিমিটার। এছাড়া পুনর্ভবা অর্থাৎ রোহানপুর নদীতে ডেঞ্জার লেভেল নির্ধারণ করা হয়েছে 21.55 মিলি সেন্টিমিটার। আজকে পানি প্রবাহিত হচ্ছে 18.30 সেন্টিমিটার। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং অনেকে কিন্তু ঘর বাড়ি ছেড়ে কিন্তু অসহায় মানবতার জীবন যাপন করছে। তারা বলছে দ্রুত সময়ের মধ্যে যেসব এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে যদি রোধ করা যায় তাহলে কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করবে। তারা বলছে দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাবে, সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসী রক্ষা পাবে। আমরা কিন্তু কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে মাঠে বিশেষ করে মাছকালাই সহ কিছু মৌসুমী ফসল রয়েছে, এই ফসলগুলো কিন্তু পানির নিচে দিন দিন তলিয়ে যাচ্ছে। তবে দীর্ঘদিন যদি পানির নিচে তলিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফসলগুলো একেবারে পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে। তারা বলছেন কি যে যদি বন্যার ভয়াবহতা দেখা দেয় এবং যারা পানিবন্দী রয়েছে তাদের জন্য তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে। তারা কিন্তু যে কোনো সময় তারা কিন্তু পরিদর্শন করবে এবং পরিদর্শন করে কিন্তু তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন কি যে একটি রাস্তা ভেঙে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি রাস্তা, সেই রাস্তাটি ভেঙে কিন্তু এই আমার ডান দিক কিন্তু প্লাবিত হয়েছে, গতকালকে ভেঙেছে এবং দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে, দ্রুত পানি কমে আসবে এবং যদি পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রশাসন স্থানীয়দের পাশে দাঁড়াবে এমনটি প্রত্যাশা করছেন স্থানীয় গ্রামবাসী বা নদীপাড়ের বাসিন্দারা। জি বুবলি, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তারেক।
সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জলাবদ্ধতার কারণে স্থানীয়রা কি ধরনের দুর্ভোগে পড়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। বুবলি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বাকাল যে স্কুল এবং স্কুল সংলগ্ন যে গ্রামটি রয়েছে, এটি পোস্ট অফিস এই এলাকাটাতে। গোটা সাতক্ষীরা আজকে জলাবদ্ধতায় নিমগ্ন। এই অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। সাতক্ষীরার পৌরসভার 9টি ওয়ার্ডের 9টি আজকে জলাবদ্ধতা বিরাজ করছে। যে শিশুটিকে দেখা যাচ্ছে সে কিন্তু শিশু শ্রেণীতে, তার স্কুলটি থেকে সে ফিরছে। আর এই বাচ্চা যদি এখান থেকে এই যে ভেলায় ভেসে ভেসে যাচ্ছে, এ যদি পড়ে যায় তাহলে কিন্তু আসলে ডুবে যাবে। এরকম ডুবে যাওয়ার ঘটনাও কিন্তু সাতক্ষীরাতে ইতিমধ্যে ঘটেছে। আর একই সাথে বলে রাখা দরকার, সদর উপজেলার অনেক অঞ্চল এখনো প্লাবিত এবং ফসলি জমি, মাছের ঘের সব একাকার হয়ে যাচ্ছে। এটি অধিক বৃষ্টির কারণে যেমন হচ্ছে, একই সাথে এই যে আটকে থাকা ঘেরের মালিকরা নদীতে এবং খালে পানি যাওয়ার পথ আটকে রাখার কারণেই এই দুর্দশার সৃষ্টি হয়েছে। এখন মানুষ যেভাবে হোক এইটার থেকে মুক্তি চায়, এই জলাবদ্ধতা থেকে আসলে মুক্তি চায়। এই যে শুকনো পথ, সেই শুকনো পথ আজকে প্লাবিত। এখানে সব মানুষ যাতায়াত করছে এই শলাকার যে ভেলা বানানো হয়েছে, সেই ভেলায় ভেসে ভেসে। আর মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছে। এই জলাবদ্ধ পানি নোংরা হয়ে গিয়েছে, এতে সাপ পোকড় বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। এর মধ্যে দুর্ভাগ্যের খবর, আবহাওয়া অফিস আমাদেরকে আবার জানাচ্ছে যে এই বৃষ্টিপাত যেটি জুলাই মাসে অর্থাৎ আষাঢ় মাস ধরে হয়েছে, এই শ্রাবণের আবার কালকে থেকে একটা টানা বৃষ্টি চলবে 3 দিন। সেটি হচ্ছে আগামীকাল থেকেই সেটি শুরু হচ্ছে। অর্থাৎ এখানে এই জলাবদ্ধ সাতক্ষীরাবাসীর জন্য কোনো সুখের খবর আসলো না, আবার নতুন করে দুঃসংবাদ আসলো। অর্থাৎ আকাশ বৃষ্টি, আবার বৃষ্টি প্রলয় দেখা দিলে এই জলাবদ্ধতা আরো তীব্র হবে। এই অবস্থায় প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা চেষ্টা করে যাচ্ছে। এখানে অনেক দূর প্লাবিত হয়েছিল, পেছনে এই একটা জায়গাতে ঘেরদেরকে সতর্ক করার পরে তারা কিছু জায়গায় নিষ্কাশনের পথ উন্মুক্ত করেছে, কিন্তু বেশিরভাগ জায়গা এখনো পর্যন্ত কিন্তু আটকে রয়েছে। এই ছিল সাতক্ষীরার জলাবদ্ধ যে অবস্থা, তার ফলে মানুষের যে দুর্ভোগ, তার সর্বশেষ চিত্র। এইটাই হচ্ছে আজকে সাতক্ষীরার সর্বশেষ চিত্র। বুবলি। সুমন, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষা নদীতে প্রতিনিয়ত কারখানার লাইটার জাহাজ নোঙর করায় নৌ চলাচল বিঘ্নিত হয়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, লাইটার জাহাজ নোঙর করা নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে বুবলি। আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের ধলেশ্বরী এবং নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে কিন্তু অবৈধভাবে মুন্সিগঞ্জে প্রায় 5টি সিমেন্ট কারখানার লাইটারবাহী যে জাহাজগুলি রয়েছে, সেই জাহাজ কিন্তু অবৈধভাবে আসলে নদীর মাঝখানে নোঙর করে রেখেছেন। এতে করে কিন্তু নৌ চলাচল কিন্তু বিঘ্নিত হচ্ছে বলে আমরা আসলে তাদের কাছে জানতে পেরেছি। তারা কিন্তু বলছেন যে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌ রুটে যেই লঞ্চ চলাচল করে, সেই লঞ্চ চলাচল করতে কিন্তু আসলে তাদের অনেক ব্যাগ পেতে হয়। এখানে কিন্তু শুধু মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌ রুট নয়, এখানে কিন্তু ঢাকা, বরিশাল, দক্ষিণাঞ্চলের প্রায় শতাধিকেরও অধিক এই রোড দিয়ে কিন্তু আসলে
পারাপার হয়, এতে করে কিন্তু লঞ্চগুলি আসলে বিপাকে পড়ে। তারা কিন্তু বলছেন যে এলোমেলোভাবে এখানে জাহাজগুলি নোঙর করে রাখার কারণে তাদের চলাচলে সমস্যা হয় এবং যে কোনো সময় আসলে দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আমাদের এখানকার যাত্রী এবং লঞ্চের চালকরা জানিয়েছেন। তো আমরা এখানে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন তারা আসলে তারা ব্যবস্থা নেবেন বলে আমাদের এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সেটি আসলে জানিয়েছেন। তো এখানে কিন্তু মুন্সিগঞ্জ থেকে ঢাকা দক্ষিণাঞ্চলের লঞ্চ এবং ঢাকা নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর রোডে কিন্তু 3টি রোডে এই লঞ্চ চলাচল করে। লঞ্চের পাশাপাশি কিন্তু এখানে প্রচুর পরিমাণ বালুবাহী বলগেট কিন্তু এই নৌ রুটটি দিয়ে কিন্তু আসলে চলাচল করে এবং এখানকার যাত্রীরা কিন্তু বলছেন যে যেই কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আমাদের এখানকার যাত্রীরা জানিয়েছেন। তো আসলে যাত্রীরা বলছেন যে প্রশাসন যদি এই উদ্যোগ না নেয় তাহলে কিন্তু এই নৌ সড়কে আসলে দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে নৌ চলাচলের সবশেষ খবর। বুবলি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।